হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কাজী কবুল বলতে বলার পরও প্রায় অনেকটা সময় হয়ে গেল। বিয়ের কনে নিশ্চুপ। বিয়ের কনে নীরব হলেও আশেপাশের মহল কিন্তু নীরব না। কনে বিয়েতে রাজি না এই নিয়ে নানা রকমের গুঞ্জন সৃষ্টি হয়েছে, কিন্তু তাতে বিয়ের কনে রুহানির কোনো হেলদোল নেই। রুহানি নিরন্তর তার চাচার দিকে দৃষ্টি স্থির রেখেছে। তখন রুহানির চাচা রহমত শেখ এগিয়ে এলেন। তিনি এসে তার ভাতিজির মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, বল মা, কবুল বল। হঠাৎ রুহানির নয়নযুগল ছলছল করে উঠল। জলে টইটুম্বুর তার দুইটি নয়ন। রহমত শেখ সেই অশ্রুসিক্ত আখিদুগুলের ভাষা বুঝতে পারলেন, কিন্তু তিনি যে নিরুপায়। সে যা করছেন সবটাই রুহানির জন্য করছেন। রহমত শেখ ইশারায় আবারও কবুল বলতে বললেন, কিন্তু রুহানি এখনও নিজের সিদ্ধান্তে অবিচল। ছেলেপক্ষ থেকে বয়োজ্যেষ্ঠ একজন বলে উঠলেন, কি ব্যাপার রহমত সাহেব, আপনার ভাতিজি কি এই বিয়েতে রাজি না? রাজি না হলে আমাদের ডেকে অপমান করানোর মানেটা কি? আপনি মেয়ের অনুমতি না নিয়ে বিয়ে ঠিক করেছেন নাকি? কিন্তু যখন আমরা মেয়েকে আংটি পরাতে এসেছিলাম তখন তো আপনি বলেছিলেন মেয়ে বিয়েতে রাজি। তাহলে এখন কেন মেয়ে কবুল বলছে না? বরবেশে থাকা জিহানও অপেক্ষা করছে কখন হুরপরির মতো রুহানি কবুল বলবে। মেয়েটির সৌন্দর্যে সে তো কবেই পাগল হয়েছে। কাল পর্যন্ত তো রুহানিকে দেখে মনে হচ্ছিল না যে সে বিয়েতে রাজি না। আজ কবুল বলতে এত সময় নেওয়া কারণটাই জিহান বুঝতে পারছে না। ছেলেপক্ষ থেকে আরেকজন বলে ওঠে, আপনাদের মেয়ের কি অন্যত্র পছন্দ আছে? রহমত শেখের কর্ণকুহরে কথাটা পৌঁছানো মাত্রই তিনি বলে উঠলেন, না না, আপনারা ভুল ভাবছেন। আমার রুহানির অন্যত্র পছন্দ নেই। ও আসলে কি? আসলে রহমত সাহেব, যদি অন্যত্র পছন্দ নাই থাকে তবে আধা ঘন্টা যাবৎ তাকে কবুল বলতে বলার পরেও বলছে না কেন? রহমত শেখ তার ভাতিজির কাছ থেকে উঠে গিয়ে উপস্থিত সকলকে বোঝাতে লাগলেন, আসলে কি বলেন তো, আপনারা তো জানেন যে আমার ভাইভাবি বেঁচে নেই এখন, তাই ওর একটু মন খারাপ করছে। আপনারা একটু অপেক্ষা করুন, ও এখনই কবুল বলবে কি। আপনার ভাতিজি এত বছরে মন খারাপ করেনি নাকি? তার বিয়ের দিনে কবুল বলার সময় মন খারাপ করা লাগল। কতটা সময় হয়ে গেল এখনো সে কবুল বলল না। এবার আপনি দেখেন তাকে কবুল বলতে বলেন, নয়তো আমরা আর অপেক্ষা করব না গি। কথাটা বললেন বরের খালা। রহমত শেখ প্রত্যুত্তরে মাথা নিচু করে মৃদু কণ্ঠে বললেন, জি আমি দেখছি, আমি একটু ওর সাথে আলাদাভাবে কথা বলে আসি। রহমত শেখ রুহানিকে স্টেজ থেকে উঠিয়ে কমিউনিটি সেন্টারের একটা রুমে নিয়ে গেলেন। তারপর তিনি ভালো করে দরজা লাগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রুহুমা, কবুল বলছিস না কেন? কবুল বলে দে মা, আর এরকম করিস না গি। রুহানি তার চাচার দিকে এক নজর তাকিয়ে রুমের ভেতর খাতা কলম খুঁজছে। তখনই সামনে একটা টেবিলে ছোট নোটপ্যাড ও কলম দেখতে পেল। রুহানি সেগুলো নিয়ে লিখতে বসে গেল। রহমত শেখ রুহানির পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি দেখলেন রুহানি লিখ, তুমি আমাকে সেদিন বলেছিলে ছেলে জানে যে আমি কথা বলতে পারি না, কিন্তু গতকাল গায়ে হলুদের দিন ছেলে আমাকে বারবার কথা বলতে কেন উদ্যত করছিল? সকাল থেকে আমি অনেকবার তোমাকে এই প্রশ্নটা করতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। এখন আমার কথার উত্তর দাও। কেন? উনি আমাকে কথা বলতে বললেন, তুমি কি তাদের সত্যিটা জানাওনি? তুমি জানো, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি কাউকে ঠকিয়ে বিয়ে করতে চাই না। কাগজে ভাতিজির লেখাগুলো পড়ে রহমত শেখ মাথা নিচু করে রইলেন। রুহানি লেখা শেষ করে তার চাচুর দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চাচার এই ঝুঁকে যাওয়া মস্তক দেখে সে কিঞ্চিত সন্দেহ করতে পারছে যে তার চাচা বরপক্ষকে এই সত্যিটা জানায়নি। রুহানির কপয়ে বেয়ে গড়িয়ে পড়ল এক সূক্ষ্ম জলের ধারা। সেই ধারাকে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা বেশ কঠোর হয়ে শাসন করে মাঝপথেই রুখে দিল। অতঃপর সে আবারও খাতায় লিখল, তুমি এখনই হয় বাইরে গিয়ে বলবে আমি কথা বলতে পারি না, নয়তো বলবে আমি এই বিয়ে করব না। আমি চাই না তার ধোঁকার শিকার হোক। তারা যদি বিয়ের পর জানতে পারে আমি বোবা, তখন কি তারা অশান্তি করবে না? বিয়ের পর অশান্তির থেকে সব সত্যি, সব ধোঁয়াশা এখনই ক্লিয়ার করো।
রহমত শেখ এবার তার ভাতিজির হাত ধরে বসলেন। তিনি বললেন, মা রে, একটু বোঝার চেষ্টা করো। মা, এমন করিস না, আমার দিকটা বোঝার চেষ্টা করলে মা। তুই তো জানিস মেয়েদের একটু সামান্য খুঁত পেলেই সবাই সেটাকে বাড়িয়ে চড়িয়ে আরো বড় করে দেখে। তুই একটু বোঝার চেষ্টা করো। এভাবে হলে আমি তোর বিয়ে দিতে পারবো না। তুই বলো, এই পর্যন্ত কয়টা বিয়ের ঘর গিয়েছে? শেষে তোকে আমি এইখানে, এই সিলেটে নিয়ে এসেছি। এখানে আশেপাশের মানুষজন খুব একটা আমাদের চিনে না। বিয়েতে দেখ, আত্মীয়স্বজনও কেউ নেই। আমি যা করছি সব তোর ভালোর জন্যই করছি রে মা। আমি তোর চাচা। ছোট থেকে ভাই ভাবির পর তোকে আমি ও তোর চাচি নিজের সন্তানের মতে লালন পালন করে বড় করেছি। আমি নিশ্চয়ই তোর কোনো ক্ষতি চাইব না। তোর জন্য আমরা কি না করেছি তুই সবই জানিস। রুহানি চোখের জল ছেড়ে নিজের কান্নাগুলো গিলে নিল। হাত দিয়ে চোখের জল মুছে তার চাচাকে একটা চেয়ারে বসালো। তারপর সে তার চাচার পায়ের কাছে বসে কাগজ কলম নিল। সেখানে লিখল, আমি কি তোমার কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম চাচ্চু? এতগুলো বছর যখন তোমরা আমাকে লালন পালন করে নিজেদের মেয়ের মতো আদরত্ব দিয়ে বড় করতে পেরেছ, আগলে রাখতে পেরেছ, তাহলে সামনে কি পারবে না? আমি চাই না এই সামান্য একটা মিথ্যের জন্য বাকি জীবন আমি কারো গলগ্রহের শিকার হই। আমি চাই না আমার সামনে প্রতিনিয়ত কেউ তোমাকে যা তা বলে গালিগালাজ করুক। আমি চাই না সেসব। আমি কোনো মিথ্যার উপর ভিত্তি করে নিজের নতুন জীবন শুরু করতে চাই না। এর থেকে ভালো তুমি আমাকে বলে দাও, তোমার যদি আমাকে রাখতে সমস্যা হয় তাহলে বলে দাও। আমি দূরে কোথাও চলে যাব, কিন্তু মিথ্যা দিয়ে আমি সম্পর্ক শুরু করব না। রহমত শেখ রুহানির লেখাগুলো পড়লেন। তখনই দরজায় একটা টোকার শব্দ শোনা গেল। রুহানি গিয়ে দরজা খুলে দেখতে চাইলে রহমত শেখ বাধা দেন। তিনি রুহানিকে বসিয়ে নিজে গিয়ে দরজা খুলেন। অতঃপর দরজা খুলে দেখেন তার স্ত্রী জাহানারা শেখ কেমন করুণ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন। দরজা খোলা মাত্রই জাহানারা রুমে ঢুকে দরজা লাগিয়ে রুহানিকে এসে জড়িয়ে ধরেন। তিনি কান্নারত কণ্ঠে বলেন, সব শেষ হয়ে গেল রে মা, সব শেষ। বাহিরে জানাজানি হয়ে গিয়েছে যে তুই কথা বলতে জানিস না। কথাটা শোনা মাত্রই রহমত শেখ ধপ করে সোফায় বসে পড়লেন। চোখের সামনে চাচা চাচিকে এভাবে কাঁদতে কষ্ট পেতে দেখে রুহানি তাদের থামাতে চাইল। বরাবরের মতো কথা বলতে না পারার দরুন তার অন্তঃস্থল থেকে তপ্ত নিঃশ্বাসই নির্গত হল। রুহানি ছাদের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে চাচির অশ্রুধারা মুছিয়ে দিয়ে ইশারায় তাকে শান্ত হতে বলছে। অতঃপর চাচার কাছে এগিয়ে গিয়ে তার পায়ের কাছে বসে মাথা নাড়িয়ে দুঃখ করতে নিষেধ করছে। রহমত শেখ রুহানির মাথায় হাত রেখে নিজের ব্যর্থতা লুকানোতে ব্যস্ত। তখনই ওদের ড্রাইভার শফিক এসে হড়বড়িয়ে বলে, স্যার, রিহা ম্যাম এসেছেন। রিহা নামটা শোনামাত্রই রহমত শেখ ও তার স্ত্রী হকচকিয়ে ওঠে। জাহানারা শেখ অবাক কণ্ঠে বলে ওঠেন, এত বছর পর রিহা কেন এসেছে? তাও সিলেটে কেন? এখানে কেন এসেছে? শফিক মাথা নিচু করে বলে, জানি না বড় ম্যাডাম, আমি ওনাকে একটা গাড়ি থেকে নামতে দেখে এখানে দৌড়ে এসেছি। জাহানারা শেখ ব্যাপারটা ঠিক বুঝে উঠতে না পারলেও রহমত শেখ কিছুটা আন্দাজ করতে পারছেন। তিনি শফিককে বলেন, তুমি যাও শফিক, আমরা দেখছি। শফিক চলে গেলে রহমত শেখ যেখানে বিয়ের কার্যক্রম চলছিল সেখানে যেতে নিলে জাহানারা শেখ ডেকে ওঠেন, কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার? ছেলে পক্ষকে সবটা বুঝিয়ে বলতে হবে তো। তাছাড়া তোমার মেয়ে এত বছর পর কেন এসেছে সেটাও তো জানতে হবে। স্বামীর কথার প্রত্যুত্তরে জাহানারা শেখ কিছুই বললেন না। হ্যাঁ, রিহা রুহানির চাচাতো বোন। রহমত শেখ ও জাহানারা শেখের মেয়ে। রিহা রুহানির থেকে বছর 3 বড়। জাহানারা শেখ রুহানিকে নিয়ে স্বামীর পিছু পিছু যেতে লাগলেন। রহমত শেখ বিয়ের স্টেজের কাছে পৌঁছানো মাত্রই বরপক্ষের লোকজন যেন তেড়ে এলো। জিহানের চাচা মামারে এসে ক্ষিপ্ত কণ্ঠে পালাক্রমে জিজ্ঞাসা করছেন, রহমত সাহেব, আপনি আমাদেরকে জানাননি কেন যে আপনার ভাতিজি কথা বলতে পারে না? সে বোবা। আপনি কি বিষয়টা আমাদের কাছ থেকে লুকিয়ে আপনাদের বোবা 4 মেয়েকে আমাদের ছেলের কাঁধে গুছিয়ে দিতে চেয়েছিলেন? আপনি তো বিয়ের নামে আমাদের সাথে ধোঁকা করছিলেন রহমত সাহেব। রহমত শেখ মাথা নিচু করে মৌন রইলেন। তিনি যে সত্যিটা লুকিয়ে অন্যায় করেছেন তা তিনি বুঝতে পারছেন, কিন্তু নিজের ভাতিজির প্রতি অসীম স্নেহের দৌলতেই যে তিনি এসব করছেন।
জিহানের চাচা আবার বলে উঠলেন, আমরা আপনাদের সাথে ব্যবসায়িক বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চেয়েছিলাম, আর আপনি আমাদের সাথে এত বড় ধোঁকা করলেন। আপনি এটা কিভাবে করতে পারলেন রহমত সাহেব? আমাদের ভাগ্য ভালো যে কেউ একজন চায়নি আপনি আমাদের সাথে ধোঁকা করতে সফল হন। তাই তো তখনই আমাদের ড্রাইভারের মারফত একটা চিঠির মাধ্যমে একজন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সত্যটা অবগত করিয়েছেন গু। জিহান এতটা সময় চুপ থাকলেও এখন সে উঠে এসে রুহানির সামনে দাঁড়ায়। অতঃপর রুহানিকে জিজ্ঞাসা করে, এই কারণেই তোমাকে যখন আমি কালকে গায়ে হলুদের সময় বলেছিলাম রাতে আমাকে কল করবে, কিন্তু তুমি কল করনি, এই কারণেই তাহলে আমাকে সত্যটা বললে না কেন? রুহানির লজ্জায় মাথা নিচে করে নেয়। সে তো জানত না যে তার চাচা তার থেকে লুকিয়ে বরপক্ষকে সত্যিটা না জানিয়ে বিয়েটা ঠিক করেছেন। রুহানির চুপ থাকার মধ্যেই কমিউনিটি সেন্টারের মূল ফটক থেকে কারো কণ্ঠস্বর শোনা যায়। ও কিভাবে জবাব দিবে মিস্টার জিহান আহমেদ? আপনি তো আপনার প্রশ্নের মধ্যেই বলে দিলেন বা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে ও কথা বলতে পারে না। ও বোবা, তাহলে ওর কাছে প্রশ্ন করে আপনার কি লাভ বলুন তো? এমন কারো কাছে প্রশ্ন করবেন যার কাছ থেকে আপনি জবাব পাবেন গো। সেন্টারে উপস্থিত সকলের সদর দরজার দিকে তাকায়। দেখে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনি মডার্ন। তার বাহ্যিক সাজসজ্জায় পরিলক্ষিত সে কোনো উচ্চবিত্ত পরিবারেরই মেয়ে। জিহান ভ্রু কুঁচকে মেয়েটিকে প্রশ্ন করল, এক্সকিউজ মি, আমি কাকে কি জিজ্ঞাসা করব সেটা কি আপনাকে বলে করতে হবে? কে আপনি? এখানে কিভাবে ঢুকলেন? জিহানের প্রশ্নে জেন মেয়েটির কাছে রম্যাত্মক ঠেকল। মেয়েটি মাথা নাড়িয়ে হাসল। অতঃপর বলল, ভালো প্রশ্ন করেছেন। কে আমি? কি আমার পরিচয়? ওয়েল, আপাতত আমি আপনার কেউ নই, কিন্তু এখানে কয়েকজন আমার রক্তের সম্পর্কের। মেয়েটির ভনিতা দেখে জিহান কিঞ্চিত বিরক্ত হল। সে বলল, যা বলার ক্লিয়ারলি বলুন। এত সাসপেন্স বোঝার মতো টাইম অ্যান্ড ইন্টেনশন আমাদের কারোই নেই গি। মেয়েটি বাঁকা হেসে বলল, আচ্ছা, তবে আর সাসপেন্স রাখলাম না। আমি আমার পরিচয়টা তবে দিয়েই দেই। মাইসেলফ রিহা শেখ, ডটার অফ রহমত শেখ অ্যান্ড জাহানারা শেখ। আরও ফার্দার ইন্ট্রোডাকশন বলতে গেলে আমি আর ব্রাদার্স কোম্পানির ইটালির ব্রাঞ্চের সিইও। ওই ব্রাঞ্চের সব কিছু আমার আন্ডারে গি। মেয়েটির পরিচয় শুনে উপস্থিত তিনজন বাদে সকলে হতবাক হয়ে যায়। সবার এই হতচকিত দৃষ্টি দেখে রিহা বেশ মজা পেল। রিহা এবার তার বাবার দিকে তাকায়। রহমত শেখের দৃষ্টিতে সন্তুষ্টির লেশমাত্র নেই। তাতে অবশ্য রিহার কিছু যায় আসে না। সে তার বাবার দিকে এগিয়ে গিয়ে আহ্লাদে জড়িয়ে ধরল আর বলল, হাউ আর ইউ ড্যাড? রহমত শেখ বিরক্ত হয়ে রিহাকে নিজের থেকে কিছুটা রুভাবে সরিয়ে নিয়ে নিচু আওয়াজে শুধালেন, তুমি এখানে কেন এসেছ রিহা? তোমাকে কে বল আমরা সিলেটে আছি? রিহা কণ্ঠে আহ্লাদ এনে নিচু কণ্ঠে বলল, ওহ ড্যাড, তুমি তবে তোমার মেয়ের ভালোবাসা বুঝতেই পারোনি। তোমরা যতই আমার থেকে আড়াল করে যাই করো না কেন, আমি কোনো না কোনো সূত্রতে ঠিক জেনে যাব। ওহ, তবে তুমিই ওদেরকে রুহানির ব্যাপারে জানিয়েছ? অবশ্য তোমার দ্বারাই এসব সম্ভব। তুমি না বলতে রুহানি অনেক সৎ। তা তোমার সৎ ভাতিজির বিয়েটা তুমি অসৎ উপায়ে দিচ্ছিলে ড্যাড? এটা কি ঠিক বলো? একদম ঠিক না। এমনটা হলে তো তোমার আদরের ভাতিজির সততায় প্রশ্ন উঠত, তাই নয় কি? সেই সাথে তোমারও নাম খারাপ হতো। রহমত শেখ তাচ্ছিল্য হাসলেন। তিনি বললেন, তুমি আমার কথা, রুহানির কথা এত ভাবো? জানা ছিল না। রিহা তার বাবার কথায় পাত্তা দিল না। সে নিজের মতো পরিস্থিতি উপভোগ করতে লাগল। বরপক্ষ থেকে আবারও শোনা গেল, আমাদের যে এখানে এনে অপমান করলেন তার মূল্য কিভাবে চুকাবেন রহমত সাহেব? আমরা কিন্তু চাইলেই আপনার নামে ও আপনাদের কোম্পানির নামে মানহানির মামলা দিতে পারি। এতে করে কিন্তু আপনাদের কোম্পানির মার্কেট ভ্যালু অনেক নেমে যাবে। রিহা বলে উঠল, সরি, আমি এই একটা ইস্যুর জন্য আমার কোম্পানির আমাদের কোম্পানির এত বড় লস করতে পারব না। আপনারা যা বলবেন আমরা তাতেই রাজি। কত অ্যামাউন্ট লাগবে, নাকি অন্য কিছু? বরপক্ষ থেকে জিহানের চাচা বলে উঠলেন, টাকা আমাদেরও কম নেই মিস শেখ। আমরা তো একটা আত্মীয়তার সম্পর্ক চেয়েছিলাম। আমার ভাই ভাবি ভাতিজা লন্ডনে আমাদের কোম্পানির ব্রাঞ্চ দেখাশোনা করেন। দেশের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ককে আত্মীয়তায় রূপান্তর করার ইচ্ছে ছিল।
কিন্তু আপনারা তো ফ্রড করলেন। রিহা যেন এমনটাই শুনতে চাইছিল। সে সুযোগের সৎ ব্যবহার করে নিল। সে বলল, আপনারা চাইলে এখনো আপনাদের সেই ব্যবসায়িক সম্পর্ক থেকে আত্মীয়তার সম্পর্কে যেতে চাওয়ার ইচ্ছাটা পূরণ করতে পারেন। আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের আপত্তি না থাকলে আমরা আগে বাড়তেই পারি। রিহা এবার তার বাবার দিকে মুচকি হেসে তাকাল। রহমত শেখ মেয়ের এই হাসি দেখে মেয়েকে কিছু কড়া কথা বলতে নিবেন, তখনই রুহানি এসে উনার হাত ধরে বসল। রুহানি ইশারায় মাথা নাড়িয়ে তার চাচাকে কিছু বলতে নিষেধ করছে। রহমত শেখ অসহায় দৃষ্টিতে ভাতিজির দিকে তাকালেন। রুহানি তারপরও ইশারায় নিষেধ করছে। শেষমেশ রহমত শেখ হতাশ হয়ে মাথা নিচু করে রইলেন। জিহানের পরিবার ও রিহার মতামতের উপর ভিত্তি করে জিহান ও রিহার বিয়ের কার্যক্রম শুরু হল। রিহা রুহানিকে টেনে একটা রুমে নিয়ে গিয়ে বরপক্ষ থেকে আনা শাড়িটা বাদে সব গহনাগাটি খুলে নিল। অতঃপর সেসব দিয়ে রুহানির সামনেই নিজের সাজসজ্জা করল। তারপর আয়নায় নিজেকে বধূবেশে দেখতে দেখতে আত্মাভিমানী কণ্ঠে রুহানিকে শুধাল, দেখ তো আমায় কেমন লাগছে? তোর থেকেও সুন্দর লাগছে না? স্মোকি, বোল্ড, ব্রাইট। রুহানি মলিন হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। রুহানি একটা সবুজ লম্বা গাউন পরে ডুপ্লেক্স কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টেরেস থেকে রিহা ও জিহানের বিয়ে দেখ। রহমত শেখ ও জাহানারা শেখকেও সেখানে থাকতে হচ্ছে। শত হোক মেয়ে তাদের। রহমত শেখ সেখানে থাকতে রাজি হচ্ছিলেন না, কিন্তু পারিবারিক মনমালিন্য সবার সামনে আনতে নারাজ রুহানি। প্রায় 6 বছরের মতো হচ্ছে রিহা বাড়ি ছেড়েছে। বরকনের সম্মতিতে বিয়ে সম্পূর্ণ হয়। জাহানারা শেখ নিচ থেকে দোতলার দিকে তাকিয়ে দেখলেন রুহানি টেরেসে দাঁড়ানো। জাহানারা শেখ দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছে রুহানির কাছে উপরে আসেন। তিনি এসে বুঝতে পারেন রুহানি অন্যমনা হয়ে আছে। জাহানারা শেখ রুহানির মাথায় হাত রেখে নরম স্বরে ডাকেন, রুহানি। রুহানির ধ্যান ভাঙে। সে জাহানারা শেখের দিকে তাকালে জাহানারা শেখ বলেন, কষ্ট পাস না। জানি বলা সহজ কিন্তু মানা কঠিন। কিন্তু দেখবি একদিন সব তোর অনুকূলে হবে। আজ আমারই মেয়ের জন্য তোর সাথে এরকমটা ঘটল। তোর বিয়েটা ভাঙল। আমি জানি রিহা তোকে পছন্দ করে না। ছোট থেকেই ও এরকম। তোকে সহ্য করতে পারে না। তাই তো 6 বছর আগে ওকে দেশের বাহিরে ওর মামার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর ব্ল্যাকমে ইল করে 2 বছর আগে ইটালির ব্রাঞ্চটা নিজের নামে করল। ভেবেছিলাম এতদিন হয়তো ও বদলে গেছে, যেহেতু সে আমাদের সাথে যোগাযোগ রাখেনি। কিন্তু কে জানত ও এসে এসব করবে। ওর জন্য আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি গিউ। জাহানারা শেখ হাত জোর করতেই রুহানি দ্রুত উনার হাত ধরে ফেলে মাথা 2 পাশে নেড়ে নিষেধ করতে থাকে। তারপর মুচকি হেসে ইশারায় বুঝায় সে রাগ করে নেই। কিছুক্ষণ পর কনে বিদায়ের পালা শুরু হবে, তাই রুহানি তার চাচিকে জোর করে নিচে পাঠায়। জাহানারা শেখ নিচে যেতেই রুহানি তার গাউনটা সামনের দিকে হালকা উঁচু করে নিজের হাঁটার উপযোগী করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। গাউনের দৈর্ঘ্য এতটাই যে সিঁড়ি ঝাড়ু দেওয়ার কাজ হয়ে গেছে। রুহানির খুব ইচ্ছে করছে রাতের বেলায় চা বাগানে ঘুরতে। চাচাকে অনেকবার বলেও রাজি করাতে পারেনি। তাই আজ নিজেই সেন্টারের সবার আড়ালে বেরিয়ে পড়ল। তাছাড়া মন খারাপের সময় সে এমন কিছু করতে চায় যার মাধ্যমে মন ভালো হবে। দারোয়ান ড্রাইভারের নজর ফাঁকি দিতে তাকে কিছুটা বেগ পেতে হয়েছে, কিন্তু ঢিল ছুঁড়ে ঠিকই বেরিয়ে আসতে পেরেছে। এখন সে চা বাগানের শুনশান রাস্তায় নিজের গাউন সামলিয়ে হাঁটছে। আকাশে ভরা পূর্ণিমা না। 2 দিন আগেই পূর্ণিমা গেছে। তবে চন্দ্রমার জ্যোৎস্নার আলোয় রাস্তাঘাট কিছুটা হলেও পরিষ্কার। তাই সে প্রথমেই ফোনের ফ্ল্যাশলাইট অন করল না। আশেপাশে সমস্ত ঝিনি পোকার ডাক কেমন একটা গা ছমছমে ভাব এনে দিচ্ছে, সেই সাথে কেমন অদ্ভুত শিহরণ কাজ করছে। অবশ্য এই চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে তাদের বাংলোতে কিছুটা কম সময়ে যাওয়া যায়। এমনিতে বড় রাস্তা দিয়ে যেতে কিছুটা বেশি সময় লাগে। তাও মানুষজন এই শর্টকাট রাস্তা সন্ধ্যা হতেই পরিহার করার চেষ্টা করে, কারণ এখানে ভীতিকর পরিস্থিতির উৎপন্ন হয়। রুহানিরও এখন মনে মনে ভয়ের সঞ্চার হচ্ছে। তার উপর সে বিপদে পড়লে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারবে না। এটা ভেবেই তার শরীর কাঁটা দিয়ে উঠছে।